আসসালামু আলাইকুম। আমি আজকে একজন মনীষীর জীবন কাহিনী পড়ব, মাইকেল অ্যাঞ্জেলা। পুরো নাম মাইকেল অ্যাঞ্জেলা বুয়োনারত্তি। বাবার নাম লোদভিকো। মাইকেল অ্যাঞ্জেলার জন্মের পরেই তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাধ্য হয়েই তার জন্যে ধাত্রী নিয়োগ করা হলো। ধাত্রী একজন পাথর খোদাইকারীর স্ত্রী ছিলেন। নিজেও অবসরে পাথরের কাজ করত। 6 বছর বয়সে মা মারা গেলেন মাইকেল অ্যাঞ্জেলোর। 3 বছর এক অস্থির টানাপোড়েনে কেটে গেল। 10 বছর বয়সে স্কুলে ভর্তি হলেন। বাবার ইচ্ছে ছিল ছেলে পাশ করার পর ব্যবসা করবে, কিন্তু ছেলের ইচ্ছে অন্যরকম। পাড়ার একটি ছেলে গির লানাইদাও নামে এক শিল্পীর কাছে মাইকেল অ্যাঞ্জেলা ছবি আঁকা শেখে। একদিন বাবার কাছে প্রসঙ্গটা তুলতেই লোদভিকো গর্জে উঠলেন। কিন্তু মাইকেল অ্যাঞ্জেলার প্রচণ্ড আগ্রহের কাছে শেষ পর্যন্ত তাকে মাথা নত করতে হলো। 13 বছর বয়সে ভর্তি হলেন গিরলানাদায়োর স্টুডিওতে। স্কুলের পড়ালেখা শেষ করলেন। শুরু হলো ছবি আঁকা। বেশ কয়েক মাস কেটে গেল। একদিন ঘুরতে ঘুরতে মাইকেল অ্যাঞ্জেলা এসে পড়লেন মেদিচি প্রাসাদের কাছে। চোখে পড়ল স্কাল্পচার গার্ডেন। পায়ে পায়ে এগিয়ে গেলেন। কি অপূর্ব সব মূর্তি সাজানো রয়েছে চারদিকে। দেহের আকৃতি, চোখের তারায়, মুখের ভাবে তারা যেন এক একটি রক্তমাংসের প্রতিমা। কিছুদিনের মধ্যেই ডাক পেলেন ভাস্করদের স্কুল থেকে। কি মূর্তি পড়বেন মাইকেল অ্যাঞ্জেলা? হঠাৎ মনে পড়ে গেল একটা বইতে পড়েছিলেন প্রাচীন রোমের অরণ্য দেবতা ফনের কথা। অর্ধেক মানুষ, অর্ধেক পশু। চোখ বুঝতেই মনের কল্পনায় ফুটে উঠল সেই রূপ। চক ঘড়ি দিয়ে পাথরের উপর আঁকতে বসলেন। কিছুক্ষণের মধ্যেই ফনের বিচিত্র চেহারা ফুটে উঠল পাথরের উপর। 3 দিন অবিশ্রান্ত কাজ করার পর শেষ হলো মূর্তি। যেন জীবন্ত ফন পৌরাণিক জগৎ থেকে উঠে এসে দাঁড়িয়েছে স্কাল্পচার গার্ডেনে। কয়েকদিন পর স্কাল্পচার গার্ডেনের মধ্য দিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়লেন লরেন্সো মেদিচি। এখানকার প্রতিটি মূর্তি তার চেনা, কিন্তু এই নতুন মূর্তিটি কোথা থেকে এলো? দাঁড়িয়ে পড়লেন লরেন্স। তাকে দেখেই দ্রুত পায়ে এগিয়ে এলেন মাইকেল অ্যাঞ্জেলা। তার দিকে ফিরে লরেন্স বললেন, কে এই মূর্তি তৈরি করেছে? ইয়োর এক্সেলেন্সি, আমি এই মূর্তি তৈরি করেছি। তোমার ফন্টকে দেখে তো মনে হচ্ছে বৃদ্ধ, তাই না? বৃদ্ধ মানুষের মুখে কি সব কটা দাঁত থাকে? থতমত খেয়ে গেলেন মাইকেল অ্যাঞ্জেলা। এ কথা তো তার মনে আসেনি। কিছু বলার আগেই মেদিচি তার পিঠে সামান্য চাপড় মেরে এগিয়ে গেলেন। লরেন্স চলে যেতেই কয়েক মুহূর্তে চিন্তা করলেন মাইকেল অ্যাঞ্জেলা। তারপর ছেনি তুলে নিলেন। পরদিন বাগানে আসতেই ফনের মূর্তির দিকে চোখ পড়ল লরেন্সের। তার পাশেই দাঁড়িয়েছিলেন বার্তোলদো। লরেন্স তাকে বললেন, কি ব্যাপার? একদিনে ফনের বয়স মনে হচ্ছে 20 বছর বেড়ে গিয়েছে। ওপরে দুটো দাঁত নেই, নিচের একটা দাঁত নেই, মুখের উপরে চামড়ায় ভাঁজ পড়েছে। এতটুকু ভুল নেই কোথাও। বার্তোলদো বললেন, গতকাল আপনি চলে যাবার কিছুক্ষণ পর মাইকেল অ্যাঞ্জেলা এই কাজ করেছে। মুগ্ধ হলেন লরেন্স। বললেন, এখন থেকে ওকে আর বাইরে থেকে যাতায়াত করতে হবে না। ও আমার প্রাসাদে আমার পরিবারের সঙ্গেই থাকবে। আজ থেকেই ও সব কিছু শিখবে। মেদিচি প্রাসাদ। শুরু হলো মাইকেল অ্যাঞ্জেলার নতুন জীবন। কবি, সাহিত্যিক, দার্শনিকদের সান্নিধ্য, এগিয়ে চলল তার সাধনা। হঠাৎ ফ্লোরেন্সের মাটিতে আবির্ভূত হলো এক মূর্তিমান কালা পাহাড়। ফ্লোরেন্সের প্রধান গির্জার যাজক হিসেবে নির্বাচিত হয়েই সাভানারোল হুঙ্কার ছাড়লেন, মেদিচিরা স্বৈরাচারী, তারা শিল্পের নামে, সাহিত্যের নামে যা করছে তা ধর্মবিরুদ্ধ। বর্তমানে মানুষ যা করছে তা অন্যায়, তা পাপ। মাইকেল দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। ক্রমশই
সাভানারোর প্রভাব বেড়ে চলে, লরেঞ্জ অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থার মধ্যেই মাইকেল দুটি মূর্তি তৈরি করলেন ম্যাডোনা সেন্টারের যুদ্ধ। আরেকটি নতুন মূর্তির কাজ হাতে দিয়েছেন এমন সময় খবর এলো লরেঞ্জ মারা গিয়েছেন। লরেঞ্জের বড় ছেলে পিয়েরো তার পিতার আসনে বসলেন। তবু মিকেলের মনে হলো তার জীবনে আদর্শ পুরুষ পৃথিবী থেকে বিদায় নিলেন, এ আসন পূর্ণ হবার নয়। মাইকেলের মনে হলো আনে থাকা সম্ভব নয়। রওনা হলেন বেলেনায়, কিন্তু সেখানেও অশান্তির আগুন। আবার ফ্লোরেন্সে ফিরে এলেন। নিজের কাছে সামান্য যেটুকু অর্থ ছিল তাই দিয়ে কিনলেন এক টুকরো পাথর। কয়েকদিনের মধ্যেই তাই দিয়ে তৈরি করলেন এক কিউপিড, এক শিশু মূর্তি মাথার তলায় হাত দিয়ে ঘুমাচ্ছে। এক বন্ধু পরামর্শ দিল, পুরনো জিনিস বলে বেচে দাও, ভালো দাম পাবে। মাইকেল অ্যাঞ্জেলা তাতে সায় দিলেন। ব্যবসাদার বন্ধু তখন নিজেই কিনে নিলেন। রোমে গিয়ে কার্ডিনাল বিওরিওকে বিক্রি করার সময় ধরা পড়ে গেলেন। বিওরিও বুঝতে পারলেন এটি কোনো প্রাচীন শিল্পকর্ম নয়, কিন্তু তার ভালো লাগলো মূর্তির কাজ। শিল্পকে দেখার আকাঙ্ক্ষায় লোক পাঠালেন ফ্লোরেন্স। শেষ পর্যন্ত পোপের আদেশে সাভানারোকে বন্দি করা হলো। অসহ্য নিপীড়ন করে 1498 সালের 23 মে সাভানারোকে পুড়িয়ে মারা হলো। শেষ হলো দুঃস্বপ্নের যুগ, কিন্তু সেখানে থাকতে আর মন চাইছিল না মাইকেল অ্যাঞ্জেলার। এমন সময় রোম থেকে কার্ডিনালের ডাক এলো। আর অপেক্ষা করলেন না, যাত্রা করলেন রোমের উদ্দেশ্যে। কার্ডিনাল বিওরিও তাকে একটা 7 ফুট পাথর দিয়েছেন, কিন্তু কাজ আরম্ভ করবার অনুমতি দেননি। তারই চেষ্টায় বড় কাজের দায়িত্ব পেলেন। একজন বৃদ্ধ কার্ডিনাল তার উপাসনা কক্ষের জন্য একটা মূর্তি গড়তে চেয়েছেন। মাইকেল অ্যাঞ্জেলা নাম দিলেন পিয়েটা, অর্থাৎ বেদনা। শুরু হলো পিয়েটা। একটু একটু করে পাথরের বুক চিরে এলো প্রথমে মেরি মাতা, তারপর তার কোলের উপর শয়েন মৃত যিশু। 5 বছর কেটে গেল। অন্তরে মাতৃভূমি ফ্লোরেন্সের ডাক শুনতে পাচ্ছিলেন মাইকেল অ্যাঞ্জেলা। একদিন শেষ রাতে রওনা হলেন ফ্লোরেন্সের দিকে। ফ্লোরেন্সে এসে মাইকেল অ্যাঞ্জেলা শুনলেন 17 ফুট লম্বা বিরাট একটা পাথর নিয়ে চারদিকে বহু আলোচনা চলছে। এর মালিক স্থানীয় উল ব্যবসায়ী সমিতি কিছুতেই স্থির করতে পারছিলেন না তারা এই বিরাট এবড়ো থেবড়ো মার্বেল পাথরটিকে নিয়ে কী করবেন। মাইকেল অ্যাঞ্জেলা গিয়ে দেখা করলেন সোদেরিনির সাথে। দুজনেই পূর্ব পরিচিত। সামান্য দ্বিধাগ্রস্ত সোদেরিনি। শেষ পর্যন্ত তার মনে হলো, কে জানে সমস্ত ইটালিতে এই একমাত্র পুরুষ যে পারবে এই পাথরে ফুল ফোটাতে। মাইকেল অ্যাঞ্জেলার মনে হলো শক্তি আর আত্মপ্রত্যয়ের মধ্যেই জন্ম নেবে তার ডেভিড। কাজ শুরু হলো। কি নিষ্ঠা আর একাগ্রতা! প্রতিটি মানুষ বিস্ময়ে অবাক হয়ে যায়। কি অমানসিক পরিশ্রম করে চলেছেন মাইকেল অ্যাঞ্জেলা। শীত, গ্রীষ্ম, বর্ষা পার হয়ে যায়। অবশেষে শেষ হলো বিশাল আকৃতির ডেভিড। ব্যঞ্জন আর অভিব্যক্তিতে মনে হলো বাইবেলের যুগ থেকে ফ্লোরেন্সের মাটিতে উঠে এসেছে এক জীবন্ত ডেভিড। ডেভিডের কাজ শেষ হবার কিছুদিন পরেই রোম থেকে ডাক এলো। এবার আমন্ত্রণ করেছেন স্বয়ং পোপ। সঙ্গে সঙ্গে ফ্লোরেন্সে ত্যাগ করে রোমের পথে যাত্রা করলেন মাইকেল অ্যাঞ্জেলা। কি দুর্ভাগ্য মাইকেল অ্যাঞ্জেলার! ষড়যন্ত্রে মাসের পর মাস চুপচাপ বসে রইলেন। অবশেষে বিরক্ত হয়ে ফিরে এলেন ফ্লোরেন্সে। ফ্লোরেন্সে ফিরে আসতে আবার ডাক এলো পোপের কাছ থেকে। বাধ্য হয়ে আবার ফিরে এলেন রোমে। এবার পোপ আদেশ দিলেন সিস্টাইন চ্যাপেলের ভেতরে ছাদে প্রভু যিশু আর তার 12 জন শিষ্যের ছবি আঁকতে হবে। সিস্টাইন চ্যাপেল ভ্যাটিকান সিটির প্রধান চ্যাপেল, আকৃতি আর বৈশিষ্ট্যে বিরাট কেল্লার মতো, প্রায় 3 তলার মতো উঁচু, আকাশের মতো উঁচু ছাদ। বিশাল ভাড়া হলো। আকার সাজ সরঞ্জাম নিয়ে ভাড়া বেয়ে উপরে উঠলেন। উপর থেকে চারদিকে পুরো ছাদটা 3 ভাগে বিভক্ত। এক প্রান্তে শুরু হলো 12 জন শিষ্যের ছবি। বাইবেলের বর্ণনা আর ধ্যানের কল্পনা দিয়ে ফুটিয়ে তুলতে হবে এই ছবি। তাকে সাহায্য করবার কেউ নেই। যারাই আসে কাজের চাপে পালিয়ে যায়। একা একা কাজ করে চললেন মাইকেল অ্যাঞ্জেলা। কখনো বসে, কখনো শুয়ে, কখনো কাত হয়ে, কখনো হেলে। গায়ের উপর রং ঝরে পড়ে, চোখে রঙের ছিটে লাগে, ঘাড় টন টন করে, ক্লান্তিতে শরীর অবশ হয়ে আসে।
ভাড়ার উপরেই শুয়ে পড়েন। 18-20 ঘন্টা কাজ করতে করতে ভুলে যান সব ক্ষুধা, তৃষ্ণা, পোশাক পাল্টাবার কথা। 10-12 দিন পর অর্ধমৃত মানুষের মতো নেমে আসেন, তারপর আবার উঠে যান। এতটুকু বিশ্রাম নেবার অবকাশ নেই। এ তার সৃষ্টির সাধনা। 1 বছরের মধ্যেই কাজ শেষ হলো। প্রথমে চিত্রকরের কাজ বলে যাকে অবহেলা করেছিলেন, তখন তাই তাকে গভীরভাবে আকর্ষণ করছে। পোপের কাছে অনুমতি প্রার্থনা করলেন অন্য দুটি ছাদে আঁকবেন বাইবেলের সৃষ্টির আর ধ্বংসের চিত্র। হাসি মুখে পোপ অনুমতি দিলেন। প্রথমে শুরু করলেন আদম, ইভ আর স্বর্গোদ্যানের চিত্র। ঈশ্বর সৃষ্টি করলেন পৃথিবী, পানি, আকাশ, জীবজন্তু, সব শেষে মানুষ। প্রথম মানুষ আদম ইভের কাহিনী, স্বর্গ থেকে বিচ্যুতি, পরিপূর্ণতায় ক্রুদ্ধ ঈশ্বর পৃথিবীতে মহাপ্লাবন ডেকে এনেছেন। সবাই ডুবে যাচ্ছে, শুধু নোয়া তরুণী নিয়ে ভেসে যাচ্ছে। দীর্ঘ 4 বছর বাদে শেষ হলো সিস্টাইল চ্যাপেলের বিরাট চিত্র। সৃষ্টির ব্যাপটপে গভীরতম উৎকর্ষতার সিস্টাইনের এই চিত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছবি। নতুন পোপের অনুরোধে ফ্লোরেন্সে ফিরে গিয়ে মেদিচি পরিবারের জন্য তৈরি করলেন দুটি সমাধি মন্দির। উপরে মেদিচি পরিবারের দুজনের প্রতিমূর্তি, নিচে একদিকে দুটি নারী মূর্তি, তারা উষা আর রাত্রি, অন্যদিকে দুটি পুরুষ মূর্তি। সন্ধ্যার দিন রেনেসাঁর প্রাণসত্তার পূর্ণ প্রকাশ ঘটেছে এই মূর্তিগুলোর মধ্যে। ফ্লোরেন্সে কাজ শেষ করে ফিরে এলেন রোমে। তখন নতুন পোপ হয়েছেন তৃতীয় পল। লরেন্টের আদর্শে মানুষ মাইকেলাঞ্জেলোকে ডেকে বললেন, তুমি আগেকার পোপেদের অমর করেছ তোমার সৃষ্টির মধ্যে, এবার আমার ইচ্ছা পূর্ণ করো। তুমি জানো সিস্টাইন চ্যাপেলের সবচেয়ে বড় দেওয়ালটা এখনও ফাঁকা পড়ে রয়েছে, ওখানে তুমি শেষ বিচারের ছবি আঁকো। আমি মনে করি তুমি ইটালির শ্রেষ্ঠ শিল্পী, তুমি পারবে এই কাজ করতে। ছবি দেখে দু চোখ আঙুল চাপা দিল সকলে। ছি ছি ছি, প্রভু যিশু মাতা মেয়েরই কারো গায়ে এক টুকরো পোশাক নেই, এ দেখাও পাপ। প্রতিবাদের গুঞ্জন উঠল চারদিকে, কিন্তু পোপের সমর্থন থাকায় মুখ ফুটে কিছুই বলতে পারল না। দীর্ঘ 5 বছর পর শেষ হলো শেষ বিচার। শেষ বিচারের পূর্বে মাইকেলাঞ্জেলোর জীবনে এলো ভিক্টোরিয়া, রোমের অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী, বিদুষী কবি, ধর্মীয় সাধিকা, বয়স 46। জীবনের পৌরবেলায় 63 বছর বয়সে মাইকেলাঞ্জেলোর সাথে আলাপ হলো ভিক্টোরিয়ার। প্রথম আলাপেই মুগ্ধ হলেন। তার ব্যথা ভরা দিনগুলোর কথা শুনতে শুনতে নিজের অন্তরে অনুভব করলেন গভীর আকর্ষণ। এতদিন শিল্পের জন্যই জীবনের প্রতি তার ছিল আকর্ষণ, এবার এলো মানবীয় বোধ। রাতের বেলায় মোমবাতির সামনে বসে একটা কবিতা লিখলেন। এতদিন কবিতা লেখেননি। ভিক্টোরিয়া তার মনের মধ্যে সেই কবি সত্তা আবার জাগিয়ে তুলেছে। শুরু হলো কবিতা লেখা। লোহার মতো কঠিন হাত থেকে এবার ঝরে পড়তে থাকে প্রভাতের মতো স্নিগ্ধ সনেট গুচ্ছ। পোপ পল আবার ডেকে পাঠালেন। এবার দায়িত্ব পড়ল অসমাপ্ত সেন্ট পিটার্স গির্জার কাজ শেষ করতে হবে। কাজ শুরু হলো। কি উদ্যম আর পরিশ্রম! হু করে কাজ এগিয়ে চলল। দেরি করার মতো সময় নেই। এমন সময় খবর এলো ভিক্টোরিয়া মৃত্যুশয্যায়। মিকেলাঞ্জেলো ছুটে গেলেন। অচেতন হয়ে শুয়ে আছেন ভিক্টোরিয়া, কাগজের মতো সাদা, তবু মনে হলো তার মধ্যে ফুটে উঠেছে এক অপার্থিব সৌন্দর্য। হঠাৎ পোপ তৃতীয় পল মারা গেলেন। নতুন পোপ হলেন চতুর্থ পল। মাইকেলাঞ্জেলোর প্রতি তার গভীর ঘৃণা আর বিদ্বেষ। পোপ হয়েই তিনি আদেশ দিলেন শেষ বিচারের ছবি অশ্লীল, এই ছবি সিস্টাইন চ্যাপেলের দেওয়াল থেকে মুছে ফেলে দেওয়া হোক। কিন্তু প্রতিবাদে ঝড় তুলেন রোমের শিল্পীরা। রেনেসাঁর নবচেতনা তাদের মনের সব অন্ধকার দূর করে এক নতুন আলোয় রাঙিয়ে দিয়েছে। তাই আদেশ দিলেন শেষ বিচার, লাস্ট জাজমেন্ট মুছে ফেলা হবে না, শুধু ছবির নগ্নতা ঢেকে দিতে হবে পোশাকের আবরণে। আর এ কাজের ভার পড়ল মাইকেলাঞ্জেলোর ছাত্র দানিয়েল দ্য ভলতেয়ারের উপর। চারদিকে ভলতেয়ারের নাম ছড়িয়ে পড়ল। কৌতুক ভরে কিংবা কট্টরপন্থীদের যোগ্য জবাব দেওয়ার জন্যই আঁকলেন ল্যাড়া ও হাঁস। তার কোনো সৃষ্টিতেই কামনার প্রকাশ নেই। এই ছবিতেই প্রথম আঁকলেন নগ্ন ল্যাডা শুয়ে আছে আর হাঁসরূপী দেবতা তাকে জড়িয়ে আছে। মিলনের আনন্দে তারা বিভোর, কিন্তু ধর্মীয় গোঁড়ামিতে এই ছবি চিরকালের মতো হারিয়ে গিয়েছে। ল্যাডা ও হাঁসের মতো মিকেলাঞ্জেলোর আরও অনেক সৃষ্টি ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু তার যে সৃষ্টি কালকে অতিক্রম করে বেঁচে আছে তাতেই তিনি মহত্তম, শ্রেষ্ঠতম। জীবন শুরু করেছিলেন ভাস্কর্যের মধ্য দিয়ে, তারপর চিত্রকর, তারপর কবি। জীবনের শেষ প্রান্তে এসে হলেন সেন্ট পিটার্স গির্জার স্থপতি। 1564 সালে 18 ফেব্রুয়ারি গির্জার কাজ শেষ হয়ে এসেছিল। অসুস্থ মাইকেলাঞ্জেলো বিছানা থেকে জানালা দিয়ে গির্জার দিকে তাকালেন। মাইকেলাঞ্জেলোর মনে হলো শিল্পের মধ্য দিয়ে তিনি সমস্ত জীবন ধরে যে পরিপূর্ণ মুক্তির অন্বেষণ করেছেন, এতদিনে তার পালা শেষ হয়েছে। এবার পরিপূর্ণ বিশ্রাম।
পরম তৃপ্তিতে চোখ বুজলেন মাইকেল অ্যাঞ্জেলা। কেমন লাগলো আমাদের মাইকেল অ্যাঞ্জেলার জীবনী? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।